বাংলাদেশের বাইক বাজার শোষণের মহাকাব্য ও কর্পোরেট স্লেভারি। আজ আমি কোনো বাইকের স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো না বা কোনো বাইকের সমালোচনাও করব না, বরং কথা বলবো আমাদের যাপিত জীবনের এক চরম বৈষম্য নিয়ে। প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন যখন বিষাদ সিন্ধু লিখেছিলেন, তিনি কারবালার হাহাকার ফুটিয়ে তুলেছিলেন। আজ বাংলাদেশের বাইকারদের হাহাকারও কোনো অংশে কিন্তু কম না। সীমান্তের ওপারে যে বাইকটি একজন যুবক স্বাচ্ছন্দ্যে কিনছে, সেই একই যন্ত্র এই বর্ডারে এসে কেন সোনার হরিণ হয়ে যায়? আজ আমরা ব্যবচ্ছেদ করব সেই ব্যবস্থার, যা আমাদের সাধারণ রাইডারদের স্রেফ কর্পোরেট স্লেভ বা আধুনিক দাসে পরিণত করেছে। আসসালামু আলাইকুম, বলছিলাম রিকু ব্লগস থেকে। এই চ্যানেল পরিচালিত হয় সত্য, সুন্দর এবং তোষামত কুৎসিত স্লোগানের উপর ভিত্তি করে। বিস্তারিত নিয়ে ফিরে আসছি ইন্ট্রোর পরে। বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছিলেন, রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। আমাদের অবস্থা হয়েছে বাজেটে ট্যাক্স, বাজারে সিন্ডিকেট, এই নিয়ে বাইকার হয়ে বাংলাদেশে বাঁচি। আসুন হিসাবটা বুঝি। একটি ভারতীয় বাইকের উপর আমাদের শুল্ক কাঠামো অনেকটা শেক্সপিয়ারের ট্র্যাজেডির মতো, যেখানে নায়ক অর্থাৎ ভোক্তা অবধারিতভাবে মারা যায়। কাস্টমস ডিউটি থেকে শুরু করে এসডি, ভ্যাট, এআইটি সব মিলিয়ে যখন 100 টাকার বাইক বাংলাদেশে ঢোকে, তার পায়ে অদৃশ্য সিল পড়ে যায় 200 টাকার। কিন্তু ট্র্যাজেডি এখানে নয়। ট্র্যাজেডি হলো সিকেডি বা স্থানীয় সংযোজনের নামে দেওয়া সুবিধার আড়ালে সরকার কোম্পানিগুলোকে ছাড় দিচ্ছে যাতে তারা এখানে কারখানা করে। কিন্তু কোম্পানিগুলো কি দাম কমাচ্ছে? না, তারা সরকারি ছাড়টা নিজের পকেটে পুরছে আর আমাদের কাছে সেই আমদানিকৃত উচ্চ মূল্যেই বাইক বেচছে। একেই বলে মড়ার উপর খাড়ার ঘা। রবীন্দ্রনাথের রক্তকরবীর যক্ষপুরীর রাজা যেমন আড়ালে থেকে সব সম্পদ শুষে নিত, আমাদের বাইক বাজারের রাজারাও পর্দার আড়ালে থেকে আমাদের রক্ত জল করা টাকা শুষে নিচ্ছে। আপনারা কি খেয়াল করেছেন আমরা কিভাবে কর্পোরেট স্লেভ হয়ে যাচ্ছি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের যেমন হোসেন মিয়ার ময়নাদ্বীপের মায়ায় বন্দী ছিল, আমরাও তেমনি নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মায়ায় বন্দী। আমি বলবো মায়া না, গোলামিতে বন্দী, চামচামিতে বন্দী, তেলবাজি তোষামদের জালে নিজেদেরকে বন্দী করে ফেলেছি সামান্য কয়টা টাকা, ফ্রি ইনভাইটেশন নামক কাঙ্গালি ভোজ আর জাকাতের টি শার্টের বিনিময়ে। ভারতের কোম্পানিগুলো বাংলাদেশে সরাসরি ব্যবসা করে না, তারা নিয়োগ দেয় স্থানীয় ডিস্ট্রিবিউটর। এই ডিস্ট্রিবিউটররা হলো আধুনিক যুগের জমিদার। খেয়াল করেন কিন্তু কথাগুলো ভালো করে। তারা জানে বাংলাদেশে গণপরিবহন মানে এক নরক যন্ত্র, তাই মানুষের নিরুপায় অবস্থায় সুযোগ নিয়ে তারা বাইকের দাম রাখে আকাশচুম্বী। ঠিক বলেছে কিনা বলেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই দাসে পরিণত করার সবচেয়ে বড় অস্ত্র হলো কিস্তি বা ইএমআই। 12 মাসের কিস্তিতে বাইক কিনে আপনি যখন হাসি মুখে সেলফি তোলেন, তখন একবারও কি ভেবে দেখেছেন ইন্টারেস্ট আর প্রসেসিং ফির নামে আপনার পকেট থেকে কতগুলো টাকা খসানো হলো? জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতায় যেমন এক বিপন্ন বিস্ময়ের কথা বলা হয়েছে, বাইক কেনার কয়েক মাস পর কিস্তির চাপে মধ্যবিত্ত যুবকও ঠিক সেই বিষণ্ণতায় ভোগে। আপনি বাইক চালান না, আসলে ঋণের বোঝা আপনাকে চাবুক মেরে চালায়। বাংলা সাহিত্যিক প্রমথ চৌধুরী বলেছিলেন, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। কিন্তু আমাদের কোম্পানিগুলো আমাদেরকে মনে করে অশিক্ষিত। ঠিক বলছি কিনা অবশ্যই কমেন্ট করবেন। ভারতে যে বাইকের ফিচার নিয়ে সমালোচনা হয়,
বাংলাদেশে এসে সেই একই বাইক হয়ে যায় প্রিমিয়াম সেগমেন্টের রাজা। কেন ভাই? কারণ আমরা ব্র্যান্ড ভ্যালুর মোহে অন্ধ। দালাল শ্রেণী তো আছেই আমাদেরকে অন্ধ করার জন্য, তাই না? তারা বিজ্ঞাপন দেয় এই বাইক আপনার আভিজাত্য, গ্লোবাল ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি, কিন্তু আদতে এটি একটি লোহার কলকবজা যা ভারতে ডেলিভারি বয়রাও চালায়। আমাদের এখানে সেটাকে আভিজাত্যের মোড়কে দ্বিগুণ দামে গুছিয়ে দেওয়া হচ্ছে। এখানেই আমার স্লোগানটা খেটে যায়, সত্য সুন্দর তোষামোদ কুৎসিত। কোম্পানিগুলো একদল ইনফ্লুয়েন্সার ওরফে দালাল পুষে রাখে, যারা বাইকের ছোটোখাটো সমস্যাগুলো কিংবা মানে বড় সমস্যা তো দূরের কথা, ছোটোখাটো সমস্যাগুলো চেপে গিয়ে তেল মাখা রিভিউ দেয়। এই তোষামোদকারী চক্রটি বাজারের দাম নিয়ন্ত্রণের বড় একটা হাতিয়ারে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারা এমন এক পরিবেশ তৈরি করে যেখানে মনে হয় 3 লাখ টাকায় 150 সিসির বাইক কেনাটাই স্বাভাবিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লোকরহস্য পড়লে বুঝতেন সমাজের এই ভণ্ডামি কত পুরনো। আজ সেই ভণ্ডামি কর্পোরেট অফিসের এসি রুমে বসে করা হচ্ছে। ইদানিং নতুন এক অজুহাত এসেছে, ডলার সংকট আর এলসি জটিলতা। হ্যাঁ, বৈশ্বিক পরিস্থিতি আমরা জানি, কিন্তু প্রশ্ন হলো যখন ডলারের দাম স্থিতিশীল ছিল তখনও কি দাম এবং মান যৌক্তিক ছিল? যখন ভারত থেকে ট্রেনের ওয়াগনে করে শয়ে শয়ে বাইক আসছে তখন ট্রান্সপোর্ট খরচ কি এতটাই বেশি যে ডাবল হয়ে যাবে? এটি আসলে কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দির মতো। এখানে সত্য কথা বললে আপনার উপর খড়গ নেমে আসবে। কোম্পানিগুলো বলবে আমরা সার্ভিস সেন্টার দিচ্ছি, শোরুম দিচ্ছি, কিন্তু ভাই সেই শোরুমের এসি বিল আর ডিস্ট্রিবিউটরের কোটি টাকার ল্যান্ড ক্রুজার কেনার টাকাটা তো যোগান দিচ্ছে সাধারণ ছাত্রটি বা অফিসগামী মধ্যবিত্ত মানুষটি, তাই না? এটা উন্নয়ন নয়, এটা হচ্ছে শোষণের এক নতুন ডিজিটাল সংস্করণ। তাহলে কি আমরা বাইক চালানো ছেড়ে দেব? না, কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমরা শান্ত হব সেদিন যেদিন এই বাজারে স্বচ্ছতা আসবে। স্বচ্ছতা আসার প্রথম যে ব্যাপারটা বিশ্লেষণ করব, যৌক্তিক শুল্কায়ন। সরকারকে সিবিইউ আর সিকেডির পার্থক্যটা সাধারণ মানুষের পকেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় বিশ্লেষণ, সিন্ডিকেট ভাঙা, একচেটিয়া ডিস্ট্রিবিউটরশিপ বাতিল করে উন্মুক্ত আমদানির সুযোগ দিতে হবে। তৃতীয় বিশ্লেষণ, ভোক্তা অধিকার। আমাদের তোষামোদ ছেড়ে সত্য বলতে শিখতে হবে, খারাপকে খারাপ বলার সাহস অর্জন করতে হবে। মনে রাখবেন, আপনি যখন 3 লাখ টাকা দিয়ে একটি ভারতীয় বাইক কিনছেন, আপনি শুধু একটি যন্ত্র কিনছেন না, আপনি সেই ব্যবস্থার প্রতি আনুগত্য প্রকাশ করছেন যা আপনাকে মারাত্মকভাবে ঠকাচ্ছে। আজকের এই ভিডিও যদি কোনো কর্পোরেট কর্তার কানে যায়, হয়তো তারা ক্ষুব্ধ হবেন, হয়তো না, সত্যিই হবেন। কিন্তু আমি তো বলেছি তোষামোদ কুৎসিত, সত্যটা তিতা হলেও বলতে হবে। আপনার কষ্টার্জিত টাকা কার পকেটে যাচ্ছে সেটা একবার ভাবুন তো। সাধারণ দর্শকদের বলছি। তো আজ আর কথা নয়, বিদায় নেওয়ার সময় এসেছে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর বিভিন্ন অন্যায় অনিয়ম এগুলোর বিরুদ্ধে অবশ্যই নিজেদেরকে প্রস্তুত করবেন এবং জবান খুলবেন। চুপ থাকা যাবে না। দালালরা যদি অ্যাক্টিভ থাকতে পারে হারাম কাজ করে, তাইলে আমরা কেন ন্যায্য কথার জন্য অ্যাক্টিভ থাকতে পারবো না? ভালো থাকবেন সবাই। বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।